ডলার কিনে মুদ্রাবাজার স্থিতিশীল রাখার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক। নীতি সুদ হার কমিয়ে 8% নির্ধারণ। ট্রাম্পের উচ্চ শুল্কারোপে পোশাকের রফতানি বাজার দখলে প্রতিযোগিতা বাড়ার পূর্বাভাস। ছাড় না দিয়ে দর কষাকষির পরামর্শ। টিকে থাকতে সরকারকে পাশে চান উদ্যোক্তারা। নাটোরে চামড়ার আড়তে পাইকারি ফলের বাজার। স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতা বিক্রেতা। দ্রুত স্থানান্তরের পরামর্শ স্বাস্থ্য বিভাগের। বিকল্প জায়গা নেই দাবি পৌর কর্তৃপক্ষের। রাজশাহীতে শেষ সময়ে আমের দাম কিছুটা বাড়লেও লোকসানে বাগানিরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার না মেনে বাজারে আনায় ক্ষতি। প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ। এবং এবার আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের 100 দেশে শুল্ক আরোপ ট্রাম্পের। ছোট দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতেই পদক্ষেপ বলছে ওয়াশিংটন। ইন্দোনেশিয়ায় পণ্যে কমালো শুল্ক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বাণিজ্য সময়ের শুরুতেই এনসিপির জুলাই পদযাত্রার খবর। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন গোপালগঞ্জে। এদিকে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এই মুহূর্তে জেলার টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। পদযাত্রা চলছে, সেই পদযাত্রা কিন্তু আজ গোপালগঞ্জে আসার কথা, আজ 16তম দিন। এবং এরই মধ্যে এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অনেকটাই আসলে লক্ষণীয়, যে বেশ ভালোভাবে এখানে এখানকার যারা আসলে নেতাকর্মীরা রয়েছেন, যারা সংগঠক রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সেরে নিয়েছেন প্রায় বলাই চলে। মঞ্চ প্রস্তুত হয়ে গেছে এবং এখানকার যে মাঠটি রয়েছে পৌর পার্ক নামে পরিচিত, সেই মাঠটিতে কিন্তু তারা তাদের জায়গা থেকে এবং যেমন প্রস্তুতি রেখেছেন, তেমনিভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন, আমরা পুলিশের সদস্যদেরকে বেশ শক্ত অবস্থানে দেখতে পাচ্ছি আশপাশে। তারা আসলে তাদের জায়গা থেকে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি মাথায় রেখে তারা আসলে তাদের অবস্থান নিয়েছেন। এবং এর বাইরেও দর্শক নিশ্চয়ই আপনারা জানেন যে নগরের উলপুর এলাকায় এরই মধ্যে কিন্তু এই যে ঘটনা, আজকের যে কর্মসূচি, সেটিকে বানচাল করতে এরকমই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে ওই এলাকায় আসলে পুলিশের গাড়ির উপরে হামলা হয়েছে, আগুন দিয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। এখানে যেহেতু সার্বিক প্রস্তুতি আসলে শেষ হয়েছে, আশপাশ থেকে যারা আসলে বারবার করে মাইকিং করা হচ্ছে এবং যেটা জুলাই পদযাত্রার তাদের যে থিম সং রয়েছে, সেই থিম সং কিন্তু আসলে তারা বারবার আসলে মাইকে বাজাচ্ছেন। এবং এর বাইরেও এখানকার যারা সংগঠক রয়েছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন, তারা তাদের জায়গা থেকে জনগণকে এখানে আসার কথা বলছেন এবং কিছুক্ষণ পর আসলে বিভিন্ন সাংস্কৃতিক যে গজল, গান, এই ধরনের ব্যাপারগুলো আসলে তারা আসলে এখানে গাইছেন এবং তার মাধ্যমে তারা আসলে মানুষজনকে এখানে আসার আহ্বান জানাচ্ছেন। এবং এর বাইরে যারা আসলে নেতাকর্মী রয়েছেন, বারবার করে যে জুলাই অভ্যুত্থানের সময়ে যারা আসলে নেতা ছিলেন, সামনের সারিতে কাজ করেছেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন এবং তাসনিম জারা, এর বাইরেও এবং আমরা একটু আগে যে খবরটা পেলাম যে বরিশাল থেকে এরই মধ্যে আসলে তারা বাইরে বেরিয়েছে এবং তারা আসলে এখানে আসছেন। এবং এখানকার মূল প্রোগ্রাম আসলে 12টা নাগাদ শুরু হয়ে যাবার কথা রয়েছে। তো সেই প্রোগ্রাম শুরু হলে দর্শক আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে প্রোগ্রামের কি অবস্থা না অবস্থা। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এখান থেকে। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার। এবার বাণিজ্যের খবর। বাণিজ্যিক ব্যাংক থেকে 2 দিনে 48 কোটি 40 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, অব্যাহতভাবে ডলারের দাম কমে যাওয়া ঠেকাতেই নেওয়া হয়েছে উদ্যোগ। ডলারের দামকে চাহিদা যোগানের উপর ছেড়ে দেওয়ার পরও দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের এমন সরাসরি হস্তক্ষেপকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ী নেতা ও আর্থিক খাত বিশ্লেষকরা। তবে ডলার বাজারে যেন কেউ কারসাজি করতে না পারে, সেদিকে নজর বাড়ানোর পরামর্শ তাদের। ইয়ানুর শিফাতের রিপোর্ট। দেশে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী ও রফতানি আয়, বিপরীতে নিয়ন্ত্রণে রয়েছে আমদানি খরচ। আর এতেই বৈদেশিক মুদ্রার বাজারে বেড়েছে ডলারের সরবরাহ, যার প্রভাবে কমেছে দাম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল ৩ জুন প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২৩ টাকা, যা গেল রোববার বিক্রি হয়েছে ১২০ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে ২.৫ টাকার বেশি। দাম কমতির এই ধারায় আমদানিকারকরা সুবিধা পেলেও চাপে পড়েছেন রফতানিকারক ও প্রবাসী আয়ে যোগানদাতারা। কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক বাজারের ওপরে ডলারের মূল্যকে তারা ছেড়ে দিয়েছে। এই ব্যবস্থাপনা এটা অধিক পরিমাণ মূল্য বেড়ে যাওয়া এবং অধিক পরিমাণে মূল্য কমে যাওয়া, এই জায়গায় কিন্তু সেন্ট্রাল ব্যাংকের হাত যদি না দেয় তাহলে কিন্তু এটা একটা বড় রকমের বিপর্যয় হতে পারে এবং সরকারের এই সিদ্ধান্ত সঠিক। অব্যাহতভাবে দাম পড়ে যাওয়া ঠেকাতে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের রেমিটেন্স না প্রেরণ করে প্রাইসটা স্টেবল করার জন্য ১২১ টাকা ৫০ পয়সা দরে ডলার ক্রয় করেছে। ডলারের বিনিময় হারকে বাজার ভিত্তিক করার পরও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের এমন হস্তক্ষেপ ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে কোনো চক্র যেন চাইলেই দাম নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজরদারি তাগিদ দিচ্ছেন তারা। যুক্তিসঙ্গত বলে, কারণ যেহেতু বাজারে সারপ্লাস আছে, তাই না, তো ব্যাংকগুলো কি করবে? সুতরাং সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক বাজারে যাতে ডলারটা যাতে আবার বেশি ডেপ্রিসিয়েট না করে, টাকা যাতে বেশি অ্যাপ্রিসিয়েট না করে, সেই জন্য সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্সটা যুক্তিসঙ্গত। ডলারের দাম কমতির ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের দেয়া প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন খাত বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আন্তঃব্যাংক মুদ্রা বাজারকে আরও গতিশীল ও তারল্য ব্যবস্থাপনা সুসংহত করতে নীতি সুদহারের নিম্নসীমা কমিয়ে ৮% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট। এতে বলা হয়, মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডোরের আওতায় নীতি সুদহার করিডোরের নিম্নসীমা শতকরা ৮.৫% হতে কমিয়ে ৮% করা হয়েছে। তবে ঊর্ধ্বসীমা বিদ্যমান শতকরা 11.5% এবং ওভারনাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা 10% অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্ত আগামী 16 জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ট্রাম্পের উচ্চ শুল্কারোপে মার্কিন বাজার সংকুচিত হওয়ার যে শঙ্কা দেখা দিয়েছে, তাতে অন্য দেশগুলোতে তৈরি পোশাকের বিক্রি বাড়ানোর নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে বলে পূর্বাভাস ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। এতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো দাম কমাতে মরিয়া হয়ে উঠবে বলে রফতানিকারকদের সতর্ক করেছেন তারা। পরামর্শ দিচ্ছেন ছাড় না দিয়ে দর কষাকষি করার। এসএম আরিফিনের রিপোর্ট। চলতি বছরের প্রথম 4 মাসে ২৬২১ কোটি ৮০,৭০,৬১৩ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। বছর ব্যবধানে বেড়েছে 10.66%। এ সময়ে বাজারটিতে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে থেকে বাংলাদেশ রপ্তানি করেছে 298 কোটি 30,95,389 ডলারের পোশাক। ভিয়েতনাম করেছে 508 কোটি 91,53,841 ডলারের পোশাক। আর চীন থেকে গেছে 435 কোটি 76,32,973 ডলারের পণ্য। এরপর রয়েছে ভারত, ইন্দোনেশিয়া। বিশ্বব্যাপী ট্রাম্পের বাড়তি শুল্কারোপে এই বাজারেই তৈরি হয়েছে পণ্য রপ্তানি কমে যাওয়ার শঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ছোট হয়ে যাবে। যদি বাজার ছোট হয়ে যায় তাহলে আবার ওই ছোট বাজারের মধ্যে সব দেশকে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। স্বাভাবিকভাবেই মার্কিন বাজারে হারানো ক্রয়াদেশ অন্য দেশে বিক্রির নতুন প্রতিযোগিতায় নামবে রপ্তানিকারক দেশগুলো, যেখানে দাম কমিয়ে দেওয়ার সুযোগ নিতে মরিয়া হবে ক্রেতা প্রতিষ্ঠান, যা বাংলাদেশকে চাপে ফেলবে বলে শঙ্কা উদ্যোক্তাদের। ইমিডিয়েটলি আপনি দেখতে পারেন 2-3 বিলিয়ন ডলারের অর্ডার সরে যেতে পারে বা প্লেস না হতে পারে, যেটা প্রজেকশনে ছিল। ইউরোপিয়ানরাও কিন্তু এখন খুব স্ট্রংলি নেগোশিয়েট করবে, কারণ ওরা জানে যে আপনি আমেরিকান মার্কেট হারাচ্ছেন। তখন কিন্তু আপনাকে সেই নেগোসিয়েশন টেবিলে আরো বেশি চাপ দিবে প্রাইসের জন্য। এই অবস্থায় ক্রয়াদেশ নেওয়ার সময় দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। ব্যাংক আগে ছিল আপনার 9 মাসে ক্লাসিফাইড ঘোষণা করতো, এখন দেখা যাচ্ছে যে এটা হয়তো বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এটা করে ফেলার একটা চিন্তা ভাবনা সরকার করতেছে। মানে এই জায়গাগুলোতে না গিয়ে এখন একটা টাইটেন না করে এখন যদি একটু রিল্যাক্স মোডে আমাদেরকে রাখে, এইভাবে একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করলেই তো একমাত্র আসলে তখন আমরা চেষ্টা করতে পারবো যে টিকে থাকা। লোয়ার এন্ডটাতে হয়তো স্টিল আমরা সার্ভাইভ করব, খুব একটা বেশি কম্প্রোমাইজ না করে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমেরিকা যেহেতু বিকল্প উৎপাদনের ব্যবস্থা করছে না, তারা বিশ্ববাজার থেকে আমদানি করতে হবে। তো বিশ্ববাজারে আমাদের থেকে ওই প্রোডাক্টগুলোর খুব কমে কেউ দিতে পারবে, কারণ একটু ডিফারেন্সিয়াল থাকলেও একদম ট্যাক্স ফ্রি তো আর কেউ দিচ্ছে না ওখানে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বেসিক আইটেমের পণ্য থেকে বের হয়ে ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরির তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।
MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেশের মুদ্রা বাজার ও তৈরি পোশাকের রপ্তানি বাজারে নতুন প্রতিযোগিতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন নিট পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইউ সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আপনাদেরকে ধন্যবাদ এবং জি, কলাকুশলী সবাইকে ধন্যবাদ আপনাদের। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম যে নতুন করে এই পোশাক রপ্তানি বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে, তো এ ব্যাপারে আপনার কি বলার আছে? প্রতিযোগিতা সৃষ্টিটা হবে এই কারণে, এইভাবে মনে করেন যখন আমেরিকার বাজারে রপ্তানিটা ব্যাহত হবে, তখন আমাদের যারা রপ্তানিকারক আমেরিকার বাজারে মোস্টলি ম্যাক্সিমামটা করতো, তারা তখন অন্যান্য বাজারে অন্যান্য রপ্তানিকারকদের সাথে একটা অসম বা আনহেলদি কম্পিটিশনে লিপ্ত হবে। আর এটার আনইথিক্যালি এটার সুযোগটা নিবে হলো কিন্তু বায়াররা, যেটা অতীতে বিভিন্ন সময় তারা নেওয়ার চেষ্টা করেছে। তো এরা এমনি মুখে অনেক কথা বলে, ইথিক্যাল কথা বলে, ইথিক্যাল ট্রেনিং দেয় বা শ্রমিকের ন্যায্য প্রাপ্যতা নিয়ে কথা বলে, কিন্তু আলটিমেটলি যখন তারা আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করবে, তখন শ্রমিকের ন্যায্য মজুরিটা দিবে কি করে? এইটা কিন্তু তখন এটা অনেকটা ডাবল স্ট্যান্ডার্ডের মতো। তো এটা একটা দিক যেমন হবে। আরেকটা যেটা হবে, আমরা মার্কিন বাজারে যখন এই যে নতুন করে ট্যারিফ যেটা নির্ধারণ হতে যাচ্ছে, আমাদের শঙ্কার জায়গাটা হলো যদি হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যদি সেখানে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইন্ডিয়া এবং ভিয়েতনামের ট্যারিফটা যদি অনেক ডিফারেন্সের নিচের দিকে হয়, তাহলে একটা সমস্যা হইতে পারে সেখানে। আদারওয়াইজ যদি কাছাকাছি থাকে, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, যেটাই ট্যারিফ হোক না কেন, সেটা যেন এই দেশগুলির মধ্যে যেন একটা লেভেল প্লেইং ফিল্ড যেন হয়, এইটাই আমরা বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেছি। তো সেই জায়গাটা যদি না হয়, তখন আমাদের কিন্তু সংকটটা বেড়ে যাবে। আর আরেকটু যদি আমি বিশ্লেষণ এইভাবে করি, যে মনে করেন আমাদের $8 বিলিয়ন মার্কেট, তো রাতারাতি কিন্তু ইউএস কাস্টমাররা ওই $8 বিলিয়ন অল্টারনেটিভ সোর্সিং কিন্তু করতে পারবে না। হয়তো 20% 25% অল্টারনেটিভ সোর্সিং করবে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু অল্টারনেটিভ সোর্সিং করতে পারবে না। জি, তো ফলে উচ্চ ট্যারিফ দেওয়া হলো তখন নিতে বাধ্য হবে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা তারা করার চেষ্টা করবে, এই ট্যারিফের অন্তত অর্ধেক 50% আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। জি, জনাব হাতেম, দেখা যায় দর কষাকষির ক্ষেত্রে সেই প্রসঙ্গটা আসলেই দেখা যায় আমাদের দেশে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাই প্রতিযোগিতা শুরু করে বিভিন্নভাবে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন, আর কতটুকু সতর্ক থাকা দরকার এই ব্যাপারটা নিয়ে? না, এই ক্ষেত্রে আমি স্পষ্ট করে আমাদের রপ্তানিকারকদের, আমাদের উদ্যোক্তাদের, গার্মেন্টস মালিকদেরকে অনুরোধ করব যে আপনারা একটু কঠিন হন, এই জায়গাতে একটু কঠিন হন, নেগোসিয়েশন একটু না বলেন, শক্ত হন, শক্ত করে নেগোসিয়েশন করেন। তার মানে আশা করি বিফলে যাবে না। যদি শক্ত হয় তাহলে বিফলে যাবে না, সেখানে রেজাল্ট কিছু আসবে। তো এখন যেমন ইতিপূর্বে গত মাসে অনেকেই যে 10% যেটা ট্যারিফ দেওয়া হয়েছিল, অনেকের উপরে 5%, তার মধ্যে 5% কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমাদের অনেকে আবার মেনে নিয়েছে। তো আমার কথা হচ্ছে আমরা মানবো না, কারণ আমি তো 5% প্রফিট করিনি। তো তুমি আমাকে যে চাপিয়ে দিচ্ছ 5%, তাহলে তো আমি লসে যাব। তো তুমি কি চাও যে তোমার সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাক? এটা তো হতে পারে না। জি, এই যে আগামী সপ্তাহে কিন্তু আবারও শুল্ক নীতি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে, তো সেখানে দেখা যায় যে আপনারা কি চাচ্ছেন, কি পরামর্শ দিয়েছেন বা চাচ্ছেন যে কিভাবে সেই শুল্ক যে বৈঠকটা রয়েছে সেটা কিভাবে আগাক? আমরা যেটা বলেছি, ওই যে কথাগুলি বললাম, যে ট্যারিফটা যেটাই হোক যেন আমাদের এই প্রতিদ্বন্দ্বী দেশগুলির মধ্যে যেন ডিফারেন্সটা খুব বেশি না হয়, সেটা লক্ষ্য রাখা। আর দ্বিতীয়ত হলো যতটুকু সম্ভব কমিয়ে আনা, আর ট্রেড ইমব্যালেন্সটাকে কমিয়ে আনা। আর আগামী 5 বছরের বা 10 বছরের একটা প্ল্যানিং দেওয়া, এইটা খুব জরুরি বলে আমরা মনে করছি। এবং অ্যাকর্ডিংলি আমাদের যারা নেগোসিয়েশনে গিয়েছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে, তারা ওই লাইনেই কাজ করছেন বলে আমরা
বিশ্বাস করি, এবং আমরা যতটুকু শুনেছি জেনেছি যে ওনারা মানে সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটাকে কাজ করছেন। জি, এখন তো আপনাদের সংকটময় একটি পরিস্থিতি চলছে, তো এক্ষেত্রে ব্যাংক আপনাদের কিভাবে সহযোগিতা করছে যদি জানান। ব্যাংকগুলি সহযোগিতা না, বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকগুলি এখন খরচ নিয়ে বসে আছে। কই যাও? খরচ নিয়ে বসে আছে, হ্যাঁ, খরচ নিয়ে বসে আছে। তারা সুযোগ পেলেই আমাদেরকে নানাভাবে আমাদের বিজনেসকে হ্যাম্পার করছে, ব্যাক টু ব্যাক দিচ্ছে না, নানা রকমের সমস্যা তৈরি করতেছে ব্যাংকগুলি, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক। এবং আপনারা হয়তো জানেন, মিডিয়াতে নিউজ হয়েছে, গত ঈদের আগে প্রিমিয়ার ব্যাংক শাখার 29টা প্রতিষ্ঠানের নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাংলাদেশ ব্যাংকে আমরা অনেক চিঠি দিয়েছি, উপদেষ্টা মহোদয়কে দিয়েছি, ওনারা বলেছেন, তারপরেও বাংলাদেশ ব্যাংক ওই ফ্যাক্টরিগুলির সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দিয়ে তাদেরকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। তো এইভাবে চলতে থাকলে আগামী এক বছরে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। জি, শুধু ব্যাংকিং সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলির যে নানা রকমের পলিসির কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। জি, এই যে আপনার কাছে শেষ প্রশ্ন একটি, সেটা বর্তমানে কিন্তু ডলারের দাম কমছে, এই চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করবেন বা এই চ্যালেঞ্জটি কিভাবে নিচ্ছেন? না, ডলারের দাম কমলে আমরা কিন্তু ডলারের দাম একটা জায়গায় গিয়ে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন যদি সেটা কমে যায়, তাহলে কিন্তু সেখানেও কিন্তু একটা সংকট তৈরি হবে। তো এগুলি নানা কিছুই আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি, যেটা এই সরকারের সাথে আমরা যেটা সমস্যা ফেস করতেছি, সেটা হলো ওনারা আমাদের সাথে বসছেন না, এবং আমাদের যে নানা রকমের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের কথাগুলি ওনারা শুনছেন না। এইটা হলো সমস্যা বেশি। ওনারা যদি আমাদের কথা শুনতেন এবং আমাদের বক্তব্য যদি অযৌক্তিক ওনারা মনে করেন, তাহলে ওনারা আমাদেরকে বুঝিয়ে দিক যে এটা আপনাদের এই বক্তব্য যৌক্তিক না, এই কারণে যৌক্তিক না, এইটা যৌক্তিক। সেটা ওনারা করছেন না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় আরেকটা বড় সংকট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রপ্তানি বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করুক, এটাই প্রত্যাশা। এ সময়ের বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম দেশের মুদ্রা বাজার এবং রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান, নতুন প্রতিযোগিতা, এসব নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এবার বন্দর বাণিজ্যের খবর। সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ইমিগ্রেশন যাত্রীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই পারাপার হচ্ছেন দুই দেশের নাগরিকরা, যদিও সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সিভিল সার্জনের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারতে আবারও করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট দেখা দেয় দেশের বিভিন্ন সীমান্তের মতো চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও জারি করা হয়েছে সতর্কতা। তবে নেই স্বাস্থ্য পরীক্ষার বালাই। কাগজে কলমে একজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক থাকার কথা থাকলেও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই যাতায়াত করছেন দুই দেশের যাত্রী। এমনকি ইমিগ্রেশন চেকপোস্টে কোভিড-19 পরীক্ষা কেন্দ্রের ব্যানার টাঙানো থাকলেও দেখা যায়নি কোনো স্বাস্থ্যকর্মীকে। কোভিড সম্পর্কে কোনো রকমের কোনো সচেতনতাবোধ দেখলাম না। বাংলাদেশ আর ভারত গভর্নমেন্ট দেখা উচিত আছে না। মাস্ক পরাটা কোনো বাধ্যবাধকতা কিছু করেনি এখনো, বা কোনো প্রচার এখনো হয়নি। স্টার্টিং থেকে স্ক্রিনিং করলে তো ভালো হবে, অত ছড়াবে না। আর যদি কারো থাকে তো ওকে যদি আইসোলেশন করি তো ভালোই হবে। এদিকে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির পক্ষ থেকে কিছুটা তৎপরতা থাকলেও স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা নেই। যদিও সিভিল সার্জনের দাবি, ভারত থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল থেকে একজন প্রতিনিধি আসে প্রত্যেকদিন আমাদের এখানে। তারা যাত্রীদের সাথে কথা বলে এবং আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে, সেটা দিয়ে তাপমাত্রা, টেম্পারেচার পরিমাপ করে। এবং জ্বরটাই স্ক্রিনিং করা হচ্ছে, শুধু টেম্পারেচার, অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত। সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দৈনিক 70 থেকে 80 জন পাসপোর্টধারী যাত্রী ও 300 থেকে 350 ট্রাকের ড্রাইভার যাতায়াত করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
পুঁজিবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা পুঁজিবাজারে। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসই এক্স ঊর্ধ্বমুখী ছিল এবং 653 কোটি টাকা 60 লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে। আজকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তিনটি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। যদি প্রধান সূচকের কথা বলি ডিএসই এক্স, সেটি 20 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5082 পয়েন্টে। সুরিয়া সূচক সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, সেটি 4.8 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1107 পয়েন্টে। এবং বাছাইকৃত সূচক DS30 ইন্ডেক্স সেটিও কিন্তু প্রায় 7 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1898 পয়েন্টের কাছাকাছি। এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হচ্ছে 244 কোটি 77 লক্ষ টাকার বেশি। আর দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 252টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 86টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 54টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। পুঁজিবাজারে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় এটা আমরা এখন জেনে নেব। প্রথমেই কিন্তু রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 2906 টাকায়। এর একটি শেয়ারের সর্বোচ্চ 3032 টাকা এবং সর্বনিম্ন 2822 টাকায় বিক্রি হয়েছিল এবং গত কার্যদিবসে সর্বশেষের দাম ছিল 2887 টাকা 70 পয়সা এবং এখন পর্যন্ত এটি পুঁজিবাজারে লেনদেন করেছে 12 কোটি 60 লক্ষ টাকা। তারপরে পড়েছে ইন্ট্রাকো, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 22 টাকা 40 পয়সায়। তারপরে এশিয়াটিক ল্যাবরেটরিজ, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 44 টাকা 80 পয়সায়। তারপরে রয়েছে সিপার্ল, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 56 টাকা 30 পয়সায় এবং তারপরেই 5 নম্বর অবস্থানে রয়েছে মোনোস্পোল, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 107 টাকায়। তো ঢাকা পুঁজিবাজারে কিন্তু আমি বরাবরের মতো বলে আসছি, ঢাকা পুঁজিবাজারে কিন্তু গত 2 সপ্তাহ যাবতই ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। তো গ্রাহকদের কিন্তু আগ্রহ ধীরে ধীরে বাড়ছে পুঁজিবাজারে এবং আবারও সুবাতাস বইছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। 5.5 কোটি নাগরিকের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ডার্ক সাইডে পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্স 2 দিনব্যাপী বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর কম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নাগরিকদের জন্য সস্তায় ঊর্ধ্বগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। নাটোরে চামড়ার আড়তে অস্বাস্থ্যকর পরিবেশে বসে ফলের পাইকারি বাজার। কাঁচা চামড়ার গন্ধে ও বর্জ্যে ক্রেতা বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকিতে। স্বাস্থ্য বিভাগ দ্রুত ফলের বাজার স্থানান্তরের পরামর্শ দিলেও পৌর কর্তৃপক্ষ বলছে বিকল্প জায়গা না থাকায় আপাতত সরছে না। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় প্রতিদিন সকালে দেশীয় নানা ফল বেচাকেনায় জমজমাট হয়ে ওঠে। প্রায় 5 বছর ধরে চলছে এই বাজার। তবে কাঁচা চামড়ার গন্ধ ও বর্জ্যে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য ঝুঁকিতে। চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা ফল বিক্রির খাজনা নিলেও নিরাপদ স্থানে বাজার নিতে ব্যর্থ হয়েছে। আড়তের এখানে গন্ধ বাসনা এবং আবর্জনা এখান থেকে উন্নতভাবে কোথাও পরিষ্কারভাবে জায়গা করলে আমাদের জন্য মঙ্গল হতো। আমের আড়তটা অন্য কোথাও হলে আমার একটু ভালো হতো। বিক্রি করতে পারতো, এখন আমার বিক্রি করতে হবে কাঁচামাল যেহেতু। এখান থেকে যদি আমার অন্য কোথাও যদি সেপারেট করে কোনো জায়গা দিত তাহলে আমাদের জন্য সবচাইতে ভালো হতো। আমরা এখানে খুব একটা শান্তিতে নাই। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ফলের বাজার অন্যত্র স্থানান্তরের পরামর্শ স্বাস্থ্য বিভাগের। তবে জায়গার সংকটে আপাতত বাজার স্থানান্তর করা যাচ্ছে না বলছে পৌর কর্তৃপক্ষ। আমাদের পেটের অসুখ, চোখের অসুখ বা নার্ভের অসুখ, অন্যান্য অসুখ দেখা দিতে পারে। আশা করব যে এটির একটি সুব্যবস্থাপক আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা দৃষ্টিপাত করবেন এবং এটি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা জায়গাও খুঁজছি, ইনশাল্লাহ জায়গা পাইলে ফল বাজারটা ওখান থেকে সরাই একটা স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যেতে পারবো। চামড়ার আড়তের মধ্যে স্থাপিত 18টি ফলের আড়তে প্রতিদিন গড়ে প্রায় 300 মণ দেশীয় ফল বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। রাজশাহীতে শেষের দিকে আমের বাজার। শেষ সময়ে দাম কিছুটা বাড়লেও লোকসানে বাগানিরা। তাদের দাবি, ঈদের লম্বা ছুটি, টানা বৃষ্টি, কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসান গুনছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে নতুন জাত এবং আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে পারলে লোকসান এড়ানো সম্ভব হবে। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন।
ভরা মৌসুমের সেই হাকডাক নেই রাজশাহীর বানেশ্বর আমবাজারে। আশ্বিনা, আম্রপালি, ফজলি ও বাড়ি 4 জাতের আম বাজারে মিললেও মৌসুমের শেষ ভাগে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। বাগানগুলোতে এবছর ফাল্গুনের বৃষ্টি আর খরায় আমের মুকুল কিছুটা ঝরে যায়, যদিও পরে উপযোগী আবহাওয়ায় আমের ফলন বেশ ভালো হয়। এতে ম্যাঙ্গো ক্যালেন্ডার না মেনে সব জাতের আম একসঙ্গে বাজারে তোলেন বাগানিরা। সরবরাহ বাড়ায়, কমে আমের দাম। 100 টাকায় দাম, আমের গাছ কাটি ফেলবি সব, একটাও থুবিনি। আমগুলোর অনেক দাম কম গেছে, 1000 টাকা 800 টাকা ফজলি আম। জনগণের চাহিদা অনুযায়ী আপনার দামটা, আমের পরিমাণ বেশি, এই কারণে দামটা একটু কম। ভরা মৌসুমে ঈদের ছুটিতে কুরিয়ার সার্ভিস ও আম পরিবহন বন্ধ থাকায় আরেক দফায় কমে দাম। এরপর টানা বৃষ্টিতে আম পচে ক্ষতির মুখে পড়েন কৃষক। তাদের দাবি, কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসান গুনছেন তারা। হিমসাগর, লকনা, ফজলি, হাড়িভাঙ্গা একসাথে পাকার কারণে আপনার কৃষক ভাইরা তো দাম এই কারণে পাচ্ছে না, কারণ ক্রেতা কোনটা ছেড়ে কোনটা খাবে। আম ভেঙে ওষুধপাতির, সার টার, কীটনাশকের দাম দিয়ে, লেবারের দাম দিয়ে, গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া দিয়ে আমাদের টাকা ঘরে তোলা বললে মুশকিল হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন 10,000 কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা থাকলেও নানা কারণে তা অর্জিত হয়নি। আমাদের যেটা আশা ছিল প্রায় 10,000 কোটি টাকার, তার কাছাকাছি ইনশাল্লাহ পৌঁছাবে এবার আমের যে বেচা কিনা। বিশেষজ্ঞরা বলছেন লোকসান ঠেকাতে নতুন জাত, সঠিক বাজার ব্যবস্থাপনা ও আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে। যদি ঝড় হয় তাহলে তো আমগুলো পড়ে যাবে, তাহলে এখন যেটুকু হয়েছে মোটামুটি খাওয়ার মতো তাহলে দিয়ে দিই। তখন কি হয়েছে, তখন দেখা যাচ্ছে যে ওই গোপালভোগের সাথেই খিস্সা উঠে গেছে, তো আলটিমেটলি কি হয়েছে, দামটা কমে গেছে। রাজশাহীতে কৃষি বিভাগের তথ্য মতে 19,600 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,60,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্রায় 2.5 মাস পর বিশ্ববাজারে বেড়েছে দুগ্ধজাত পণ্যের দাম। ননি ছাড়া গুঁড়া দুধের দাম ঠেকেছে $2,785। 15 জুলাই অনুষ্ঠিত নিলামের পরিসংখ্যান তুলে ধরে এমন তথ্য দিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড। 11 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে পনিরের দাম। দাম কমতির তালিকায় রয়েছে মোজারেলা ও ল্যাকটোজো। আগের 4 নিলামে ধারাবাহিক পতনের পর এবার বেড়েছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। 15 জুলাই অনুষ্ঠিত নিলামে দাম বৃদ্ধির খবর জানিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড। বিশ্ববাজারে চলতি মাসের দ্বিতীয় নিলামে মোট 24,209 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য কেনাবেচা হয়েছে। দাম বেড়েছে গড়ে 1.1%, যেখানে প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে $4,380। 17টি বিডিং রাউন্ডের মাধ্যমে সম্পন্ন হওয়া এই নিলাম বাজারে স্থিতিশীলতার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। জিডিটির তথ্য, মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে ননিযুক্ত গুঁড়া দুধের দাম 2.5% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $2,785। ননি ছাড়া গুঁড়া দুধের দাম 1.7% বেড়ে প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে $3,928। তবে কমেছে চেডার পনিরের দাম। 5.6% কমে প্রতি মেট্রিক টনের দাম নেমেছে $4,589, যা গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন। কমেছে মোজারেলার দামও। 0.7% কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $4,760, আর 1.5% কমে ল্যাকটোজ বিক্রি হয়েছে $1,355। বিশ্লেষকরা মনে করছেন বাজারে স্থিতিশীলতা ফিরছে, তবে সেটা এখনো ভঙ্গুর। চীন আমদানি বাড়ালে চাঙ্গা হতে পারে ননিযুক্ত গুঁড়া দুধের দাম। তবে মৌসুমি চাহিদা কম থাকায় ননি ছাড়া গুঁড়া দুধের দাম আরও কিছুটা কমে যেতে পারে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। আফ্রিকা ও ক্যারিবিয়ান সহ 100টিরও বেশি দেশের পণ্যে 10% শুল্ক আরোপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছোট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। এছাড়া ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে দিতে হবে 19% শুল্ক। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়। ওই সময় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় শেষ হয় 9 জুলাই। পরে চুক্তির জন্য আলোচনার সময় বাড়িয়ে 1 আগস্ট করা হয়।
এবার স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 19% শুল্ক দিতে হবে। দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এজন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন বলেও জানান ট্রাম্প। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। পেনসিলভেনিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফিরেই নতুন বাণিজ্য নীতির ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফ্রিকা ও ক্যারিবিয়ান সহ 100টিরও বেশি দেশের পণ্যে 10% বা তার থেকে বেশি শুল্ক বসানো হতে পারে। ছোট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। একই দিন তিনি আরও বলেন, স্কটল্যান্ড সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন। এছাড়া দুই দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, অ্যাবারডিনে আয়োজিত বৈঠকে সেটি নিয়ে পর্যালোচনা করা হতে পারে বলেও স্পষ্ট বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের ওপর ট্রাম্পের আরোপ করা 30% শুল্কের কারণে পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম বিত্তমান দেশগুলোর বিপাকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলমান আলোচনায় সমাধান না হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলে মনে করেন পর্তুগালের আমদানিকারকরা। সবার স্বার্থ বজায় রেখে আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান সম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিবিদরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর একটি পর্তুগাল। যুক্তরাষ্ট্রে চামড়াজাত বিভিন্ন জুতা, বেল্ট বা ব্যাগের মতো পণ্য রপ্তানি করে থাকে পর্তুগাল। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 30% শুল্ক ইস্যুতে মাথায় হাত এই খাতের রপ্তানিকারকদের। এছাড়া ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে কর্ক বা এ জাতীয় বিভিন্ন পণ্য রপ্তানিতেও একচিটিয়া আধিপত্য ছিল পর্তুগালের। শঙ্কায় পড়েছেন এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার কমতে শুরু করেছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ওয়াইনের। সমস্যার সমাধান না হলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওয়াইন উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এ খাতের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিট ট্রেডার্স অ্যান্ড এক্সপোর্টার্স বলছে, 2024 সালে পর্তুগিজ ওয়াইনের দ্বিতীয় বড় আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র। তারা গত বছর 102.1 মিলিয়ন ইউরোর ওয়াইন আমদানি করেছিল পর্তুগাল থেকে, যে এবছর উল্লেখযোগ্য হারে কমে যাবে। এদিকে প্রতি বছর বিপুল সংখ্যক মার্কিন পর্যটক আসেন পর্তুগালে। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে অস্বস্তি বিরাজ করছে পর্যটন খাতেও। তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সালা ভন ডার লেয়েনের প্রতিও আহ্বান জানান। শুধু পর্তুগাল নয়, ট্রাম্পের 30% শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রোমানিয়া, বুলগেরিয়া বা গ্রিসের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের চাপানো 30% শুল্ককে অনেকটা অন্যায্য বলছে পর্তুগালের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে কম শক্তিশালী দেশগুলো। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে চলছে বিকল্প বাজার খোঁজার চেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজার খুঁজে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। তাই আলোচনায় যদি সমাধান না হয়, তাহলে এসব দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি পর্তুগালের মতো এইসব দেশগুলোর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডলার কিনে মুক্তবাজার স্থিতিশীল রাখার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক। নীতি সুদ হার কমিয়ে 8% নির্ধারণ। ট্রাম্পের উচ্চ শুল্কারোপে পোশাকের রপ্তানি বাজার দখলে প্রতিযোগিতা বাড়ার পূর্বাভাস। ছাড় না দিয়ে দর কষাকষির পরামর্শ। টিকে থাকতে সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এবং রাজশাহীতে শেষ সময়ে আমের দাম কিছুটা বাড়লেও লোকসানে বাগানিরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার না মেনে বাজারে আনায় ক্ষতি। প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।